দিনটা ছিল 17 জুলাই। দিদি গত 6-7 মাস পর বাড়ি ফিরছিল মধ্যপ্রদেশ ইন্দোর থেকে। তো আমি আর বল্টু মিলে দিদিকে আগিয়ে আনতে চাই। বাড়িতে এসে অনেক মজা ঠাট্টা হয়ে যায়, কখন ওর সাথে কীভাবে সময়গুলো কেটে যায় বুঝতেই পারিনি। কিন্তু তারপর আবার ওর চলে যাওয়ার সময় এসে পড়ে। কিন্তু এখন আর ও ইন্দোর যাচ্ছে না, ও এখন যাচ্ছে আমেরিকা। তো ওর ব্যাগ কতটুকু গুছাতে সাহায্য করছিলাম। 3 আগস্ট আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়ি দিল্লি যাওয়ার উদ্দেশ্যে, কারণ দিদির ইন্টারন্যাশনাল টিকিট ছিল। আর ইন্টারন্যাশনাল টিকিট ওই দিল্লি থেকে ওর ফ্লাইট ছিল, তাই ওর ফ্লাইট ছিল 6 তারিখ। আমরা 3 দিন এক্সট্রা নিয়েছি, কারণ মাসি আর মেসো আমাদের সাথে যাচ্ছিলো। আমরা তো ঘুরেছিলাম দিল্লি, কিন্তু মাসি আর মেসো ঘুরিনি। তো আমাদের সাথে বল্টুও যাচ্ছিলো আর মাসি মেসোও যাচ্ছিলো। বাইরে বৃষ্টি হচ্ছিলো আর দিদিকে সবাই দেখার জন্য এসেছে যে ও চলে যাচ্ছে, 1 বছর পর বাড়ি ফিরবে, তাই সবাই কান্নাকাটি হচ্ছিলো বাইরে। কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, তাই আমরা গাড়িতে চড়ে বসি। তারপর আমাদের গাড়িও ছেড়ে দেয় আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো। আর আমি আর দিদি যেখানেই থাকি সেখানে মজা করতেই থাকি দুজনে মিলে। কিন্তু কিছুক্ষণ পর আমাদের বাড়ির থেকে কল এলো যে আমরা একটা ব্যাগ ছেড়ে এসেছি। তারপর আবার ব্যাক করতে হয় রিটার্ন বাড়ির জন্য। তো ব্যাগটা নিয়ে আবার রওনা দিয়ে দিই, কারণ আমাদের দেরি হয়েছিল। আর আমরা ড্রাইভার কাউকে বলতে থাকি একটু স্পিডে চালাতে। আর বল্টু তো প্রচুর চিল করছে, কারণ বল্টু প্রচুর এক্সাইটমেন্টে আছে, ও প্রথমবার ফ্লাইটে উঠবে। আর আমিও মনে মনে খুশি হচ্ছি, কারণ আমারও প্রথমবার ফ্লাইট। আর একটু তো আনন্দ হবেই, কারণ প্রথমবার ফ্লাইটে চড়বো। আর আমরা দেখতে দেখতে পৌঁছে যাই বাগডোগরা এয়ারপোর্টে। আমার চিন্তা হচ্ছিলো, কারণ এয়ারপোর্টে ঢোকার পর অনেক প্রসেসিং আছে ব্যাগ চেকিং করার, এখানে অনেকটা সময় লাগে আর অনেক লম্বা ভিড় হয়। কিন্তু আমরা সময় মতো পৌঁছে যাই। তারপর আমরা গাড়ির থেকে নামা শুরু করি। আর ও যখন তখন ঢং করতেই থাকে, ওর ঢং কখনোই শেষ হবে না। ড্রাইভার কাকু বলছিল আমাদের যে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের 4টার দিকে ফ্লাইট ছিল আর 3টার আগেই ভিতরে ঢুকতে হবে বোর্ডিং পাসের জন্য। তো আমরা রওনা দিয়ে দিই। আর যাওয়ার পথে আমি বল্টুকে ডাকছি, বল্টু আমাকে ইগনোর করে যে কী দেখছে ওই নিজেই জানে। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। কিছুক্ষণ দাঁড়ানোর পর বোর্ডিং পাস পেয়ে যাই। বোর্ডিং পাস পেয়ে আমরা আবার উপরে উঠতে শুরু করি। আর উপরে অনেক স্লো যাচ্ছে, তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি উপরে। আর পিছনে মাসিরা ছিল। তারপর আমরা বোর্ডিং লাইনে দাঁড়িয়ে পড়ি, আর সামনে কিছু বিদেশি দেখা যায়। তো বিদেশির সাথে কথা বলে ওর কথা আমার কিছু বুঝিনি আর আমার কথাও বুঝিনি। তো আমি আর ভাই তো খুব প্রচুর এক্সাইটমেন্টে আছে, ও লাফাচ্ছে খুশিতে। ও প্রথমবার ফ্লাইটে উঠবে আর ফ্লাইটটা দেখেই ও লাফানো শুরু করে দিয়েছে। আমারও মনে মনে একটু খুশি হচ্ছে, কারণ আমিও না প্রথমবারই যাচ্ছি। আর আমি লাফাতে পারছি না, কারণ আমি একটু বড়, তাই। আর মনের ভিতর তো লাফাচ্ছি না। আর তারপর যাওয়া শুরু করি। ফাইনালি আমরা প্লেনের সামনে একদম চলে আসি। আর ছোটোবেলায় যখন কোনো ফ্লাইট যেত আমাদের বাড়ির ওপর দিয়ে, আমরা বাড়ির থেকে বের হয়ে দেখতাম আর ফ্লাইটের ড্রাইভারকে মামা বলে ডাকতাম। এখনও মনে পড়লে খুব হাসি পায়। কিন্তু ওই ড্রাইভার মামার থেকে কোনো সাড়া পেতাম না, শুধু ডেকেই যেতাম। এই এয়ারপোর্টের ভিডিও করা একদমই বারণ, কারণ এটি ডিফেন্স এয়ারপোর্ট। আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তো আমাকে দেখেনি। আর দিদি বারবার খালি বলে যাচ্ছে ফটো তুলে দে, ফটো তুলে দে, ফটো তুলে দে। আমি অনেকগুলো ফটো তুলে দিয়েছি, আর আমাকে যখন বলেছে আমাকে ফটো তুলে, তখন একটা এই ভিডিও করে দিয়েছে, আর কিছুই করেনি। আর ফটোগুলো একটাও ভালো হয়নি। আর কি ওকে বলে কি লাভ, মুখটাই বেঁকা পড়া। তারপর আমরা ওই একটু স্টাইল মেরে আগে যাই। তারপর একটা প্লেন দেখতে পাই যে আমাদের প্লেনে আগেই রওনা দিয়ে দিয়েছে। আর ভিতরে ঢুকে দেখি কুয়াশা। আমি তো অবাক হয়ে গেলাম, এখানে কুয়াশা কেন পড়ছে, প্লেনের চাল তো ফুটো নয়, তাও কুয়াশা কেন পড়ছে। তারপর এয়ার হোস্টেস দিদিগুলো বললো যে এটা কুয়াশা নয়, এটা তোমাদের ঠান্ডা করার জন্য আমরা স্প্রে করছি। আচ্ছা। তারপর আমরা ভিতরে গিয়ে বসবো, সিট খুঁজছিলাম, তারপরে বসে পড়লাম সিটে। আর বাইরের ভিউটা তো জাস্ট ওয়াসাম ছিল একদম। সব কিছু ছোটো ছোটো দেখা যাচ্ছে, বাড়িঘর, আর আকাশে উঠছি। এমনি কিছু মনে হচ্ছিলো না যে আকাশে উঠছি, বাট নিচে ছোটো ছোটো দেখা যাচ্ছিলো। আর সব কিছু নর্মালি ছিল। আর ফ্লাইটে উঠে ছোটোবেলার একটা ভুল ভাবনা আমার ক্লিয়ার হয়েছে, যে এই লাইটটি দেখে আমি এলিয়েনের লাইট ভাবতাম, বাট এটা এলিয়েনের লাইট না। তো আমরা দেখতে দেখতে 2 ঘন্টা পর পৌঁছে যাই আমাদের ওই দিল্লি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টটা খুব সুন্দর, আর বাইরের ভিউটাও খুব সুন্দর, আর আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল আর ক্লিয়ার ছিল। তারপর আমরা নামতে থাকি। নিচে নেমে দেখি দিদিরা কেউ এখনও ফ্লাইট থেকে নামেনি। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর দিদি এলো। দিদি আসার পর দেখি বাসও এসে পড়েছে আমাদের নিতে, কিন্তু বাসটা আমরা চড়তে পারিনি, প্রচুর ভিড় ছিল। তারপর একটি অন্য বাস এলো, আর দেরি না করেই আমরা বাসে চটপট করে উঠে পড়লাম। তারপর বাসের ভিতরে গিয়ে দেখি একটা সিটও নেই বসার। একটা সিট পেলাম, যেটা ওই সিটটা মেশোকে বসতে দিলাম, আর আমরা দাঁড়িয়ে পড়লাম। তারপরে একটু পরেই আমরা পৌঁছে গেলাম। আমরা ইচ্ছা করলে হেঁটেও যেতে পারতাম, কারণ আমরা জানি না বলেই আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেকটা কাছেই ছিল এই এয়ারপোর্টটা। তারপর আমরা ব্যাগগুলো নিয়ে নিই,
ব্যাগগুলো নেওয়ার পর আমরা হাঁটতে থাকি ওই মেট্রোর দিকটায়। তারপর আমরা দেখতে পাই একটি ক্ষুধার্ত প্রাণী যে বাড়িতে খেতে না পেয়ে মেট্রো লাইনের রডগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তারপর গাড়ি ভাড়া করে গাড়িতে জিনিসপত্রগুলো উঠিয়ে দিই, ব্যাগগুলো। তারপর আমরা আবার রওনা দিয়ে দিই হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে যাওয়ার পথে ভিউটা খুব ভালো ছিল আর খুব ঠান্ডা ছিল। আমরা যখন গিয়েছিলাম আগে খুব গরম ছিল, আর অনেকটা দেরি হয়ে যাওয়ার পর খিদাও পেয়ে যায়, তাই আমরা খেয়ে নিই। আর এই খাবারটা যদিও পিৎজার মতো দেখতে, বাট একদমই ছিল না খেতে পিৎজার মতো। তো কী খাওয়ালো দোকানদারই জানে। তারপর আমরা হোটেলে চলে আসি, কারণ এই হোটেলে আমরা আগেও এসেছিলাম যখন এই হোটেলেই ছিলাম, আর এই হোটেলেই বুক করে রেখেছিলাম আগের থেকেই। তো দিদি আর মেসো ওই হোটেলের সিগনেচার করছে, আর আমি আর মেসো বসেছিলাম। তারপর ফাইনালি আমরা রুম এসে পড়ি, রুমের সামনে। রুমে এসে একদম ব্যাগটা রেখে একদম রিল্যাক্স হয়ে আমি বিছানায় পড়ে যাই ধাবাস করে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অন। বাই।